উমা, কালকে অত ধকল গেল, সাত সকালে উঠে পড়েছিস? একটু বিশ্রাম নিলে পারতিস তো। না মা, কাজ আছে না, তোমাকে বাজার আজকে বড়ি পৌঁছানোর কথা না? সে তো আছে মা। দেখি, ওটাই গোছাচ্ছিলাম মা। তোমার বাড়িতে অনেক কাজ আছে। এক্ষুন দিদি ভাই আর জামাইবাবু ঘুম থেকে উঠে পড়বে, ওদের জন্য তোমার খাবার বানাতে হবে। দুদিনের জন্য এসেছিস, এসেও কাজ করতে হচ্ছে। আরে উমা, তুই কাজে কবে জয়েন দিবি? মানে আলিয়া ম্যাডাম কিছু বলেছেন কবে যেতে হবে? তোমাকে আমার আর লাগবে না উমা, চাকরিটা তোমার আর নেই উমা। এখন আমার আর কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের দরকার নেই উমা, তোমাকে আমার আর কোনো প্রয়োজন নেই। আলিয়া ম্যাডামের কাছে আমাকে আর যেতে হবে না মা। মানে ওই কাজটা আমার আর নেই। কি বলছিস তুই উমা? হ্যাঁ, কই আলিয়া ম্যাডাম কালকে এলেন, কিছু বললেন না তো? উনি তো দিব্যি ঘুরে গেলেন। কালকে রাতে ফোন করে বলেছেন মা, উনি বলেছেন ওনার এখন আর কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের দরকার নেই। এতগুলো টাকা মহাজনের কাছ থেকে ধার নিলাম, শোধ দেবো কি করে বল? তুই মাস মাইনে পাচ্ছিলি, সেই সাহসেই তো ধারটা নিয়েছিলাম। মাসে মাসে টাকা শোধ করতে না পারলে সুদের পর সুদ চড়বে। হে ভগবান, হে ভগবান, সকালবেলা উঠে তুই আমাকে একই খবর দিলি, কি বিপদের খবর দিলি মা? কি হবে? মা তুমি তো অস্থির হচ্ছ কেন? মা দেখো, আমি তো আছি মা, আমি সব টাকা শোধ করে দেবো। তোমাকে আমি কারোর কাছে অপমানিত হতে দেবো না মা। মা তুমি দেখো, আমি আরেকটা কাজ ঠিক জোগাড় করে ফেলবো। চাকরি পাওয়া কি মুখের কথা নাকি? জোগাড় করবি কি করে? সময় লাগবে তো। মা আমি তো বলছি এই ভাবনাটা আমার। মা তুমি এই সমস্ত কথা তো জোরে বলো না মা, বাড়িতে জামাই বাবু আছে। আমাদের পরিবারে যতই সমস্যা থাক সেগুলো তো আমরা ওনার সামনে বলতে পারি না বলো? উনি জামাই মানুষ, আদর যত্ন সম্মান এগুলো তো ওনার প্রাপ্য। তার থেকে বরং ওরা বিকেলবেলা চলে যাক, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, জামার সামনে কিছু বলবো না, সোমার সামনেও কিচ্ছু বলবো না, শুনলেই মেয়েটার মন খারাপ হবে। কিন্তু মা, তুই চাকরি না করলে আমরা তো বিপদে পড়বো মা, সংসারে তো টান ধরবে তখন। পড়বে না মা, আমি পড়তে দেব না। আমি তো এখানে আছি, তুমি দেখো আমি ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করে ফেলবো। মহাজনের টাকা আমি ঠিক শোধ করে দেব মা, যে করেই হোক। সত্যি তাপস, হ্যাঁ তোমায় মানতে হবে, তুমি গুরু। কিছু কথা বলতে পারো তুমি, মানে আমি তো অবাক হয়ে গেছি। মানে কথা বলে বলে যে এভাবে কাজ আদায় কত করা যায়, মানে তোমায় দেখে শিখতে হবে। কি করবো ছোটদা, কি বলি বলুন তো, যেমন ভাবে ও কাজটা আদায় করে নিতে হয় আর কি। আচ্ছা কাজের কথায় মনে পড়লো, বর্দা অভির বিয়ে কবে দেবেন বলে ঠিক করেছেন? খুব শিগগিরই, ভালো দিন দেখা হচ্ছে। ওই আমাদের তারা সব অ্যারেঞ্জমেন্টস দেখছে। কেন, কি ব্যাপার বলুন? কি বলি বলুন তো, যতবার ভাবি এই বাড়ি থেকে আমি চলে যাব, যাওয়াই হয় না। কোনো না কোনো অনুষ্ঠান ফেলেই দেন আপনারা। আর অভির বিয়ের কাজকর্ম তো আমি ঘাট থেকে নামিয়ে দিতে পারি না, তাই না? অগত্যা আমাকে আবার থেকে যেতেই হবে। কি বলো পিউ? কি রে, ওইভাবে তাপসের দিকে তাকিয়ে আছিস? আরে তো ঠিকই বলছে, তোরা তো থাকবি, সব অ্যারেঞ্জমেন্ট তোরাও তো অ্যারেঞ্জমেন্টে একটা ভাগ নিবি না কি? এরিকিয়া, তো পিসিমণিকে ডাক না। আরে বল ঠাকুরমশাইকে একটা খবর দিতে। আরে দিনক্ষণটা ঠিক করতে হবে তো। না দাদা, আমি একটা কথা বলি। আমি বলছি যে মানে বিয়ের দিন হিসেবে যে দিনটা ফার্স্ট সবচেয়ে ভালো দিন হবে, সেই দিনেই তো বিয়েটা সেরে ফেলে সবচেয়ে ভালো হয়, তাই না?
তাই শেখর, তোকে এসব ব্যাপার নিয়ে মাথা ঘামাতে কে বলেছে বলতো? আমি তো রয়েছি বেঁচে এখনো। আমি ঠিক করব, ঠাকুর মশাইকে বলবো দিনক্ষণ নক্ষত্র পাঁজি দেখে একটা ভালো বিয়ের দিন ঠিক করতে। তোর এসব কথা না ভাবলেও চলবে, যেটা ভাবার কথা সেটা তো ভাবছিস না কেউ। হ্যাঁ রে দাদা, এই যে অরবিন্দ উমার দিদিকে বিয়ে করে নিয়েছে হুট করে, আবার বাড়িতে নিয়ে আসছে, সে ব্যাপারে কি হবে সেইগুলো বল। কি হবে তার? কি আবার হবে তারা? এই নিয়ে এত ভাবছিস কেন? কি আবার হবে মানে? চিরকাল তুই এটা করেছিস, সারাক্ষণ ব্যবসা নিয়ে ভাবছিস, বাড়িতে কে মরলো কে বাঁচলো কোনো ব্যাপারে তো তোর নজর নেই। এদিকে অরবিন্দর ব্যাপারে নজর দে, সে তো তোর ব্যবসায়ী কাজ করে না? হ্যাঁ, তুই জানিস না ওর যে পাখনা গজিয়েছে, এই যে বিয়ে করে ফেললো, কারোর অনুমতি তো নিল না। কি রে, তোকে তখনই বলেছিলাম এই ছেলেগুলোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করিস না, পাখনা গজাবে। হলো তো এখন? এই কথাগুলো বলছিস কারণ তুই কোনোদিনই ওকে সহ্য করতে পারিসনি। আরে ভুলে যা না, এই আলোচনার মধ্যে আবার ওর কথা উঠছে কেন? আলবাত আসছে, আসার কথাই তো। অরবিন্দ যখন গোটাটা মানুষটা আসতে পারছে, আলোচনায় আসতে পারবে না? আবার শুধু একা আসছে না, আবার বউকে নিয়ে আসছে, তার একটা সিদ্ধান্ত নিতে হবে তো। বরণ করবো কি করবো না, ঘরে তুলবো কি তুলবো না, বল না তোরা। পিসিমণি, অরবিন্দ তো নতুন বউ নিয়ে আসছে, বরণ তো হবেই, এই নিয়ে আমার সিদ্ধান্ত নেওয়ার কি আছে? এই চুপ করবি তুই রিকিয়া? সব ব্যাপারে কথা, সিদ্ধান্ত নেওয়ার নেই। একটা ছেলে আমাদের বাড়িতে থেকে খেয়ে মানুষ হলো, বড় হলো, অথচ বিয়ে করার সময় হুট করে নিল, কারণ পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করলো না। আবার এখন বউকে নিয়ে আসছে, বউকে আমরা থাকতে দেবো না, দূর করে দেবো, সেসবও জানার দরকার নেই। সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে কিনা জিজ্ঞেস করছে আবার। কি হয়েছে মামা? অভি, তুই এসে গেলি? কি হয়েছে বলতো? না না, কিছু হয়নি তো। বলছি যে আমরা কথা বলছিলাম যে অভির আর আলিয়ার বিয়ে নিয়ে, তোর আর আলিয়ার বিয়ে। মামা, আগে অরবিন্দ আর সমাধিকে নিয়ে কি ডিসকাশন হচ্ছিল সেটা শেষ করো। হচ্ছিল বুঝি অরবিন্দ আর সোমাকে নিয়ে আলোচনা? যদি হয়েও থাকে, তোকে সে বিষয়ে কথা বলে কোনো লাভ আছে? দেখো মামা, লাভ ক্ষতির ব্যাপারটা না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি বলেছি বলে অরবিন্দ এই বিয়েটা করেছে, তাই এই বিয়ের এগেনস্টে যদি কোনো অভিযোগ থাকে সেটা তুমি আমাকে বলো, অরবিন্দকে না। আর সমাধিকে তো নাই। মানে তুই এখন আমাকে শাসন করবি? আমার ছেলে আমাকে এখন শাসন করবে, বলবে যে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কি রকম ব্যবহার করতে হয়। ভালো তো, শাসন কর। মামা, মামা, শাসন মানে তুমি আমাকে ভুল বুঝছো। আমি শুধু এটাই বলতে চাই যে অরবিন্দ সমাধিকে সামাজিক হেনস্থা থেকে বাঁচিয়েছে, আর এরপর তো আমাদের অরবিন্দকে আরো রেসপেক্ট করা উচিত, ওর প্রতি সম্মান আমাদের আরো বেড়ে যাওয়া উচিত। কিন্তু কিন্তু এই বাড়িতে সেটা হচ্ছে না। আমরা এখন কি ভাবছি যে অরবিন্দ এতদিন এই বাড়িতে ছিল, এবার সমাধি আসবে, এবার দুজনকে বইতে হবে। কেন কেন আমরা এরকম ভাবছি? আমি আচ্ছা মামা, এরকম ছোট চিন্তা ভাবনা করে আমরা নিজেদেরকে আরো নামিয়ে দিচ্ছি। এতগুলো লোক দাঁড়িয়ে আছে, বাড়ি ভর্তি লোকের সামনে তুই আমাকে বলতে পারলি এরকম ভাবে? সত্যি বড় হয়ে গেছিস না? সেই তুই বলতে পারলি তো যে তোর মাম্মামের চিন্তা ভাবনা ছোট, কার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় জানে না। ঠিক আছে, আমি খারাপ, আমি মেনে নিচ্ছি তো আমি খারাপ। তাহলে তোরাও মেনে নে যে খারাপ লোকেরা কোনো শুভ অনুষ্ঠানে থাকে না, তারা থাকলে অমঙ্গল হয়। আমি চলে যাচ্ছি, আমার বাবা রে, আমার মাম্মা মামার ইমোশনাল হয়ে গেছে। ছোটকা, দেখেছো তোমার বড়দিকে? মুখ গোমড়া হয়ে গেছে। আরে তোর একটা কথা বলি, তোর আর তোর মামামের ব্যাপারে আমায় প্লিজ সাক্ষী করিস না। শোনো না মামা, দেখো এটাই তো অরবিন্দর বাড়ি, আমরা একসাথে বড় হয়েছি। তার অর্থ কি হলো? যে সমাধির এটাই শ্বশুর বাড়ি। এখন আমাদের দায়িত্ব সমাধিকে ভালোভাবে বরণ করে এই বাড়িতে তোলা। আর তোমরা যদি এটা না করো তাহলে কে করবে বলো? বুঝে গেছি তো, অনেকক্ষণ আগেই বুঝে গেছি যে তোমার কথা মতো আমাকে চলতে হবে। তা তুমি বলে ফেলো, তোমার কথাগুলো বলে ফেলো, সেই মতো আমি কাজ করব। মাম্মা, বেশি কিছু করতে হবে না। আমি শুধু চাই তুমি সসম্মানে সমাধিকে এই বাড়িতে ওয়েলকাম করো। বোঝার চেষ্টা করো মাম্মা, অনেক দূর থেকে নিজের মা, ঠাকুমা, বোনদের ছেড়ে এই পরিবারের সমাধি আসছে। কত আশা থাকবে। সমাধির এক্সপেকটেশন গুলোকে আমি হার্ট করতে চাই। আমাদের সব মেয়েদেরই তো বাবা মাকে ছেড়ে একটা নতুন পরিবেশে যেতে হয়, শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে হয়। উমা দিদি একবারে নতুন কিছু করুক না, না
নতুন কিছু করছে না। আর এক্সপেকটেশন নাকি বললি না, আরে ওই মেয়ের এক্সপেকটেশনের মধ্যে ছিল, চৌহদ্দির মধ্যে ছিল যে এইরকম একটা বড় লোকের বাড়িতে ওর বিয়ে হবে। হ্যাঁ পিসিমণি ছাড়ো না তুমি, নতুন বউ সম্পর্কে এরকম কথা কেন বলছো? যাব এই তোরা সব কথা শুনে আঁতকে উঠিস কেন বলতো? কারণ সমাজ সংসার সম্বন্ধে তোমাদের কোনো ধারণাই নেই। তুই কি ভাবছিস যে উমার দিদি শোনেনি? উমার মুখে আমাদের বাড়ির কথা, আমাদের কত ঐশ্বর্য, আমাদের ঠাঁট বাট, আমরা কিরম থাকি, কিরম খাওয়া দাওয়া করি, সবও শুনেছে। সব শুনে মনের মধ্যে একটা স্বপ্ন বুনেছে, জাল বুনেছে। লোভ হয়নি? এ বাড়ির বউ হয়ে আসছে। ওরে বাবা, মানুষ তো, লোভ তো হবেই। না না, মানুষ না, বলো গরিব মানুষ, তাই ওদেরকে আমরা ইজিলি অপমান করতে পারি। আমাদের কাছে লাইসেন্স আছে ওদের এগেইনস্টে যা ইচ্ছে তাই বলার, তাই তো? ওই এসব ছাড় না, ছাড় ছাড়। ছোটকা, এইসব টপিক আমি তুলতেও চাই না। আমি এটাই বুঝতে পারি না কেন মাম্মাম বারবার এইসব টপিক তোলে। আচ্ছা মাম্মাম, তুমি উমাদের বাড়িতে কোনোদিনও গেছো? ওদের সাথে মেলামেশা করেছো? একদিন মাসিমাই বাড়িতে আসলে না, তুমি কি বুঝলে? তুমি বুঝে গেলে যে ওনারা নাকি লোভী। কেন মাম্মাম, কেন? ওদের বাড়িতে আমি গেছি, ওদের সাথে মেলামেশা করেছি, আর আমি তোমাকে বোঝাচ্ছি মাম্মা, সত্যি খুব ভালো মানুষ। তুমি কেন বুঝতে পারছো না আমি জানি না। আমি বলছি বাড়িতে নতুন বউ আসছে, সবাই তো হাসি খুশি থাকবে। আর একটা অনুষ্ঠান, নিজেদের মধ্যে কথা কাটাকাটি করে কোনো লাভ আছে? আজকে নতুন বউ আসছে, নতুন বউ এলে একটা বউ ভাতের আয়োজন করতে হবে তো। কাল ছোটকা, আমার মনে হয় না এই বাড়িতে এটা নিয়ে কেউ মত দেবে। তাই আমার ক্ষমতায় যতটুকু কোলাবে আমি সেটা দিয়ে বউ ভাতের অনুষ্ঠানের আয়োজন করব। সে কি, এটা তুই কি বলছিস অভি? তুই একা সব অ্যারেঞ্জমেন্ট করবি? সেটা কখনো হয়? আরে বাবা, অরবিন্দ তো আমাদের বাড়ির ছেলে, ওর বৌভাতের অনুষ্ঠান বলে কথা, আমরা সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করব। দেখো, ও বিয়েতে রাজি হয়েছে, এটাই শেষ কথা। ও যা বলবে আমরা তাই করব। মানে সবাই মিলে আমরা অ্যারেঞ্জমেন্ট করব। তোরা তো বলেই খেলাস, কোনো কাজ করিস কোনোদিন ঠিক করে? এদিকে তোর মা তো অসুস্থ হয়ে পড়ে আছে, তার মানেটা কি দাঁড়ালো বলতো? সমস্ত দায়িত্ব আমাকে নিতে হবে, আমাকে সব হ্যাপা পোয়াতে হবে। আর ওই অরবিন্দকে নিয়ে না আমার কোনো মাথা ব্যথা নেই, শুধুমাত্র এই ছেলেটা খালি আমাকে বলছে যে অরবিন্দকেও ভালোবাসে, ছোটবেলা থেকে বড় হয়েছে, ওকে কিছু বলতে পারবো না, আমি তাই রাজি হচ্ছি। জানিস তো, ওই আবদার, বরণের আবদার আমি মেনে নিচ্ছি। নইলে ওই হাভাতে ঘরের মেয়ে, সে কেমন হবে না হবে কিচ্ছু জানি না, সেসব না জেনে বরণ করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। অভি, বড় বেশির কথা কিছু মনে করিস না। অরবিন্দর বিয়ের কথা আর বউয়ের বরণের কথা যদি তোমাদের শেষ হয়ে থাকে, তাহলে কিছু কথা বলতে চাই আমি। না অভি, তুমি যেও না, কারণ তোমার বিয়ে নিয়েই তো আমি কথাটা বলবো। একদমই। অভি, চল না আমাদের সঙ্গে ওখানে বসবি, আর তোর বিয়ে নিয়ে আলোচনা হবে, তুই না থাকলে হয়? না, আমি এখানেই ঠিক আছে। বল কি বল। অভি, আমাদের ভুলে গেলে চলবে না, আলিয়া ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন, তাছাড়া স্পোর্টস মিনিস্টারের মেয়ে, আর তুমি অম্বরীশ আচার্যর ছোট ছেলে। ফলে এই বিয়েটা হবে টক অফ দ্য টাউন, কোনো মিডিওক্রিটি চলবে না। টপ কেটারার, টপ ওয়েডিং প্ল্যানার, সবকিছু টপ থাকবে। কলকাতা শহরে এই নিয়ে চর্চা হবে, প্রেস মিডিয়া, টেলিভিশন মিডিয়া সকলে থাকবে। ফলে অনুরাগ, কোনোভাবে কোনো জিনিসে আমরা ফাঁকি দেব না। গেস্ট লিস্টটা নিজে তৈরি করতে হবে, অ্যান্ড ইনভিটেশন কার্ড প্রত্যেকটা মানুষের কাছে যেন পৌঁছয়। আই ওয়ান্ট এভরিবডি টু বি হিয়ার। অনুরাগ, এটা তোমার দায়িত্ব। ভাইয়া, আমি তো ভাবতেই পাচ্ছি না কত কি প্ল্যান করতে হবে তোর বিয়ের জন্য। জেঠু, আমি কিন্তু বিয়েতে আমার সব ফ্রেন্ডসকে ইনভাইট করছি। আমার হচ্ছে। আর অভি, আমি কিন্তু বিয়ের আগে মটর হাটটা শাকরাকে দিয়ে অর্ডার দিয়ে দিচ্ছি। আমি তো আজকে অফিসে গিয়ে ছুটির অ্যাপ্লিকেশন দিয়ে দেবো। শোন না, শোন না। থ্যাংক ইউ অভি, থ্যাংক ইউ বিয়েতে মত দেওয়ার জন্য। আমি তো বিয়েতে মত দিইনি।
আমি মত দিয়েছি কলকাতা শহরে বিয়ের মাধ্যমে হওয়া সবচেয়ে বড় বিজনেস ডিলে। কি তাই তো বাবা? বাবা বাবা প্লিজ, আমি বুঝতে পারছি, বাট আমাদের এখন মাথা ঠান্ডা রাখতে হবে। অনেক কষ্ট করে আমরা অভিকে রাজি করেছি বিয়েতে, এমন কিছু করলে চলবে না যাতে আবার অভিকে বসে। সো প্লিজ কুল, আমাদের চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়েটা দিয়ে দেওয়া, ব্যাস। আরে ও মজে কি রে তুই আজকে? দেখে নাও না কাকা সবকিছু ঠিকঠাক আছে কিনা। আরে তোর মা ঠিক জিনিসই পাঠাবে, কিন্তু তুই দিতে এলি যে? তুই তো সেই বিখ্যাত ক্রিকেটার আলিয়া বসুর সঙ্গে কাজ করেছিলি শুনলাম, এখন আর কাজ করছিস না? তোর দিদির বিয়েতেও নাকি সে এসেছিল শুনলাম। হ্যাঁ গো কাকা, কিন্তু এখন আর ওই কাজটা করছি না, আবার ফ্যামিলি বিজনেসেই লেগে পড়েছি বুঝলে। নাও না তুমি দেখে নাও, আর হিসাবটা একটু তাড়াতাড়ি করে দাও না কাকা, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সে করে রাখবো। আচ্ছা কাকা, আগেরও কিছু টাকা বাকি ছিল না? হ্যাঁ। ওই টাকাটা আজকে দেবে গো? আজ হবে না রৌমা, মাসটা পড়ুক তারপর একসঙ্গে হিসেব করে দেবো। ঠিক আছে, আসছি গো। হ্যাঁ। কি রে উমা, তুই এত সাত সকালে বাজারে কি করছিস? এই বড়ি দিতে এসেছিলাম গো। সে কি রে, আজ না তোর দিদির বিদায়, সে তো আর শ্বশুর বাড়ি যাবে, বাড়িতে কত অনুষ্ঠান, আর তুই কিনা কাজে বেরিয়ে পড়েছিস। সবই তো হবে পিসি, কিন্তু সব তো এটার দমেই হবে তাই না? রোজগার না করলে কি সংসার চলবে বলো? তা ঠিকই। আসি গো। ভেবে নে আমি তোকে চ্যালেঞ্জ করছি। আই ডেয়ার ইউ অভিমন্যু আচার্য, কিচ্ছু প্রমাণ করতে পারবি না তুই। যেখান থেকে যা প্রমাণ জোগাড় করার তুই কর। যার ভরসায় তুই আমার সাথে চ্যালেঞ্জ লড়ছিস না, সেরকম কেউ তোর সামনে এসে মুখ খুলবে না অভি। কেউ তোকে বলবে না যে আলিয়া ঘোষের হয়ে সে খেলেছে, কারণ সে অলরেডি তার স্বার্থ বুঝে নিয়ে কেটে পড়েছে। অভিমন্যু। হ্যাঁ স্যার। আরে স্যার বলার কি আছে, আমি অনেক। ও থ্যাংক ইউ অনেক দা, থ্যাংক ইউ সো মাচ আমাকে হেল্প করার জন্য। আরে ঠিক আছে ঠিক আছে, এই তোমরা এসো। শোনো, তোমার যা জানার আছে এদেরকে জিজ্ঞেস করে নাও। ওই সিলেকশন টেস্টের দিন এরাই ডিউটিতে ছিল, আর তাছাড়া স্টেডিয়ামের ড্রেসিং রুমের দায়িত্বে এরাই থাকে। আচ্ছা আচ্ছা, বলছিলাম আপনাদের থেকে যেটা জানার ছিল সেটা হলো যে সিলেকশন ডের দিন আপনারা আলিয়া বোসকে খেলতে দেখেছেন? হ্যাঁ দেখেছি, কি দারুণ খেললো। না মানে মুখে কাপড় বাঁধা ছিল, মানে আপনারা কি শিওর সেটা আলিয়া বোসই ছিল? কি বলছেন স্যার, এইরকম একটা ইনিংস আলিয়া ম্যাডাম ছাড়া কে খেলবে? এসব কি প্রশ্ন করছেন স্যার? না না কিছু মনে করবেন না প্লিজ, আসলে এসব জানা আমার দরকার। শোনো, ও যা জিজ্ঞেস করছে তোমরা সব বলে দাও, অসুবিধা তো কিছু নেই। আচ্ছা আপনাদের থেকে আরেকটা জিনিস জানার ছিল, ড্রেসিং রুমের পেছনে একটা স্টোর রুম আছে, এই স্টোর রুমের অ্যাক্সেস কার কার কাছে আছে? আমাদের কর্মচারীদের, আর খেলোয়াড়দের তো ওখানে কোনো দরকার পড়ে না। আর তাছাড়া বাইরের লোকের তো ঢোকার ওখানে কোনো পারমিশনই নেই। সিলেকশন টেস্টের দিন আপনাদের মধ্যে থেকে কেউ কি স্টোর রুমে গেছিলেন? হ্যাঁ আমি গিয়েছিলাম। আপনি গেছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। আচ্ছা তাহলে সন্দেহজনক কিছু দেখেছেন কি? একটু মনে করার চেষ্টা করুন, সন্দেহজনক কিছু যেটা আগে দেখেননি এমন কিছু। সেরকম তো কিছু দেখিনি। একটু ভাবার চেষ্টা করুন।
আপনারা কি শিওর যে সেদিন আলিয়া বসি ব্যাটিং করতে গেছিল? এ বিষয়ে কোনো সন্দেহ নেই স্যার। আচ্ছা, সেদিন আলিয়ার সাথে আপনারা অন্য কোনো মেয়েকে দেখেছেন? মানে অন্য কোনো প্লেয়ার বা যাকে আগে কোনোদিনও দেখেননি? কই না তো, আর তো কেউ ছিল না। ওনার সাথে তো ওই একটি মেয়েই থাকে, ওনার অ্যাসিস্ট্যান্ট উমা, আর ওই তো ছিল সেদিনকে ওনার সঙ্গে। তবে সেদিন আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, এমনিতেই আলিয়া ম্যাডাম যখন ব্যাট করেন উমা ম্যাডাম মাঠের পাশেই থাকে, কিন্তু সেদিন ছিলেন না। মাঠে তো এত লোকজন ছিল, তাহলে আপনি কি করে শিওর যে উমা মাঠে ছিল না? আসলে আমি উমা ম্যাডামের মাঝে মাঝে খোঁজ নিই তো, খুব শান্ত ভালো মেয়ে, একা একা চুপচাপ থাকে, তাই মাঝে মাঝে খোঁজ নিই উনি কিছু খেলেন কি খেলেন না। কিন্তু সেদিন আলিয়া ম্যাডাম যখন ব্যাট করছিলেন উমা ম্যাডামকে দেখতে পাইনি। পরে সেকেন্ড হাফে দেখা হয়েছিল অবশ্য, কিন্তু তখন কথা বলার মতন আমার আর সময় ছিল না। থ্যাংক ইউ সো মাচ। উমা ছিলেন না মানে আলিয়ার ব্যাটিং এর সময় উমা ছিলেন না কেন? উনি তো ডিউটি ছেড়ে যাওয়ার মেয়ে না, তাহলে ছিলেন না কেন? কোথায় গিয়েছিলেন?